বাংলা সাহিত্যে বিভিন্ন কালজয়ী উপন্যাসের অবশ্যই কিছু প্রেক্ষাপট ছিল। কোনো বিশেষ প্রেক্ষাপট ব্যতি রেখে ঔপন্যাসিকের কল্পনাপ্রসূত একটা সমগ্র উপন্যাস অবশ্যই রচিত হয়নি, বিশেষ করে যদি সেইগুলো ঐতিহাসিক উপন্যাসের পর্যায়ে পড়ে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে উপন্যাস রচনার ক্ষেত্রে যে সকল উপাদানগুলি প্রয়োজন হয়ে থাকে, একজন ঔপন্যাসিক তার উপন্যাসে কাহিনী নির্মাণের ক্ষেত্রে তাকে বাস্তবায়িত করবার কারণবশত অবশ্যই তিনি একটি বিশেষ স্থান, বিশেষ সময় এবং কোনো বিশেষ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীকালে কিছু কাল্পনিক চরিত্র নিজের সৃষ্ট সংলাপ দ্বারা উপন্যাসটি রচনা করেন। সুতরাং উপন্যাসে সময় দুইভাবে আসে। প্রথমত, ঔপন্যাসিক নিজে যে সময় বর্তমান থেকে সাহিত্য চর্চা করছেন, অথবা তিনি যে সময়কে কেন্দ্র করে তার সাহিত্য নির্মাণে সচেষ্ট হয়েছেন। আমি আজকে বঙ্কিমচন্দ্র মহাশয় ইতিহাস আশ্রিত বেশ কয়েকটা উপন্যাসের প্রেক্ষাপট সম্পর্কিত কিছু আলোচনা করব এবং আমি আশা করব যে যারা বাংলা সাহিত্যের প্রতি অনুরাগী তাদের এটি রেফারেন্স হিসেবে কাজে আসবে। বঙ্কিমচন্দ্র মহাশয় স্পষ্ট নির্দেশই দিয়েছেন যে বাংলার ইতিহাস নেই, এ দায় আমাদের সকলকে নিতে হবে এবং যার পক্ষে যতটা সম্ভব এই কাজে আত্মনিয়োগ করতে হবে। ইতিহাসের যে সময় যে স্থান তার উপন্যাসের কাহিনীর বিবর্তনে এসেছে তা প্রতিটি উপন্যাস ধরে বিশ্লেষণ করলে স্পষ্টত দেখা যাবে বঙ্কিমবাবু কোনো অসত্য তথ্য কিংবা যুক্তিহীন ঐতিহাসিক কোনো উপাদানকে আশ্রয় করে বা কাল্পনিক কোনো উপাদানকে আশ্রয় করে তার উপন্যাসকে রচনা করেননি। তিনি নিজে বিচার বিশ্লেষণের দ্বারা ইতিহাসের উপাদান, তথ্য ইত্যাদি সংগ্রহ করে একটা বিশেষ স্পষ্ট রূপদান করেছেন। পরবর্তীকালে ঐতিহাসিক সমালোচক গবেষকদের বিচার বিশ্লেষণ থেকে অবশ্যই এই বিষয়টি স্পষ্ট হয়েছে। তার মধ্যে উল্লেখনীয় হচ্ছে, তাদের মধ্যে রয়েছেন রমেশচন্দ্র দত্ত, সতীশচন্দ্র মিত্র, যদুনাথ সরকার, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সজনীকান্ত দাস প্রমুখ ব্যক্তিগণ। রমেশচন্দ্র দত্ত মহাশয় ভারতবর্ষের ইতিহাসে শতবর্ষের কাহিনীকে তার উপন্যাসে স্থান দিয়েছেন। যেমন মুঘল যুগের অনেক সত্য তথ্য তার উপন্যাসে প্রতিভাসিত হয়েছে। ঐতিহাসিক রমেশচন্দ্র দত্তের ইতিহাস নিষ্ঠার জন্য তার উপন্যাসের সময়, স্থান দুই ইতিহাসের বাস্তব সত্যকে হুবহু স্থান করে দিয়েছেন। তার কল্পচেতনার সংমিশ্রণে সত্য তথ্যই অধিক গুরুত্ব লাভ করেছে। ঠিক একইভাবে বঙ্কিমচন্দ্র মহাশয় মোগল ইতিহাসের বিষয়কে গ্রহণ করেছেন, আবার ব্রিটিশ শাসনের প্রাথমিক সময়কেও অবলম্বন করেছেন। স্থানের ক্ষেত্রে বঙ্গদেশের সীমা অতিক্রম করে ভারতবর্ষে, বিশেষ করে রাজপুত মোগল সাম্রাজ্যের ইতিহাসে তিনি প্রবেশ করেছেন। বঙ্কিমবাবু ঐতিহাসিক উপন্যাস বিশ্লেষণ করলে এই সত্যটি সঠিকভাবে পরিস্ফুট হবে। আমি অত্যন্ত সংক্ষেপে প্রথম আলোচনায় আনব দুর্গেশ নন্দিনী, যেটি প্রকাশিত হয়েছিল 1865 খ্রিস্টাব্দে। এটি বঙ্কিমবাবুর প্রথম উপন্যাস। যখন তার বয়স 24 বছর মাত্র, তখন তিনি এই গ্রন্থ লিখতে শুরু করেন। বোধহয় 1863 খ্রিস্টাব্দে গ্রন্থটি তিনি সমাপ্ত করেন। উপন্যাসটি বঙ্গদেশে আকবর শাহের সেনাপতি মানসিংহের নেতৃত্বে পাঠানো জয়কে কেন্দ্র করে রচিত। উপন্যাসের সূচনাতে ঔপন্যাসিক উপন্যাস রচনার সময় স্থান নির্দেশ করেছেন
তিনি উল্লেখ করেছেন যে 997 বঙ্গাব্দের নিদাঘ শেষে একদিন একজন অশ্বারোহী পুরুষ বিষ্ণুপুর হইতে মন্দারণের পথে একাকী গমন করিতে। একজন অশ্বারোহী হলেন কিন্তু মানসিংহের পুত্র জগৎ সিংহ। বঙ্গদেশে মানসিংহ কিংবা জগৎ সিংহের উপস্থিতির সত্যতা স্যার যদুনাথ সরকার নিরূপণ করেছেন দুর্গেশনন্দিনী উপন্যাসের ভূমিকাতে। তিনি আকবরনামা 3য় খণ্ড বেভারিজের অনুবাদ অনুসারে লিখেছেন, রাজা মানসিংহ বিহার প্রদেশের বিদ্রোহীদিগকে পূর্ববৎসর দমন করিবার জন্য 1998 হিজরি সনে, যেটা বাংলার 1997 সালে, ঝাড়খণ্ডের পথে উড়িষ্যায় জয় করবার জন্য রওনা হলেন। ভাগলপুর ও বর্ধমান হয়ে জহানাবাদে পৌঁছে সেখানে শিবির স্থাপন করলেন। বর্ষা শেষে জমিদারগণ সৈন্য নিয়ে তার সঙ্গে যোগ দেবে এই প্রতীক্ষায়। কুলুত যুদ্ধাবিলাসে উড়িষ্যা থেকে ধরপুর আসলেন। এই স্থানটি মানসিংহের শিবির থেকে 25 ক্রোশ দূরে অবস্থিত, এমনটাই তিনি উল্লেখ করেছেন। বঙ্কিমবাবু দুর্গেশনন্দিনী উপন্যাসে বীরেন্দ্র সিংহের যে গড় মন্দারণ দুর্গের কথা বলেছেন, তার ভৌগোলিক অবস্থান বা বাস্তবতা অনুসন্ধান করে স্যার যদুনাথ সরকার সেই স্থান সম্পর্কে যে মতামত দিয়েছেন তাতে তিনি বলেছেন যে কসবা জেহানাবাদ হইতে 7 মাইল পশ্চিমের দিকে মন্দারণ গ্রাম। এই মন্দারণের 2 মাইল দক্ষিণে পশ্চিমে শ্রীপুর গ্রাম। শ্রীপুরের খুব কাছে রয়েছে ভিতরগড়, সেখানে নদীটি বাঁকিয়া গিয়েছে। বিষ্ণুপুর শ্রীপুর হইতে সোজা লাইনে 24 মাইল, ম্যাপে ঘাটাল হইতে 8 মাইল পশ্চিমে পাইতেছি হীরাধরপুর। অদ্ভুত নাম। একটি বিখ্যাত রাধানগর গ্রাম হইতে 3 মাইল দক্ষিণ পশ্চিমে। আকবরনামার মূল পারসিক গ্রন্থের 3খানি প্রাচীন হস্তলিপি হইতে এই নামের 3টি পাঠান্তর হইয়াছে, যথা ধরপুর, বীরপুর এবং ধরমপুর। কিন্তু এই স্থানটি কসবা জোহানাবাদ হইতে সোজা লাইনে 20 মাইল মাত্র, 25 ক্রোশ নয়। অপরদিকে বঙ্কিমবাবু দুর্গেশনন্দিনী উপন্যাসের 1ম খণ্ডের 5ম পরিচ্ছদে যে গড় মন্দারণের যে বিবরণটি দেওয়া হয়েছে, তার ভৌগোলিক অবস্থান সম্পর্কে যদুনাথ সরকার উল্লেখ করেছেন, বিষ্ণুপুর প্রদেশ হইতে জগৎ সিংহ জাহানাবাদ প্রত্যাগমন করিয়াছিলেন। সেই পথের চিহ্ন অদ্যাপি বর্তমান ছিল। তাহার কিঞ্চিত দক্ষিণে মন্দারণ গ্রাম। মন্দারণ এক্ষণে ক্ষুদ্র গ্রাম, কিন্তু তৎকালে ইহা সৌষ্ঠবশালী গ্রাম ছিল। শুধু তাই নয়, মন্দারণের প্রকৃত ভৌগোলিক অবস্থান তথ্য সম্বলিতভাবে উপস্থাপিত হইয়াছে। বীরেন্দ্র সিংহের এই গড়ের অবস্থান এবং ইতিহাস 2টি উপন্যাসিক যুক্তিপূর্ণ এইভাবে উল্লেখ করিয়াছেন, গড় মন্দারণের কয়েকটি প্রাচীন দুর্গ ছিল, এই জন্যই তার নাম গড় মন্দারণ হইয়া থাকিবে। নগরীর মধ্যে আমোদর নদী প্রবাহিত। এক স্থানে নদীর গতি এতাদৃশ বক্রতা প্রাপ্ত হইয়াছিল যে তদ্বারা পার্শ্বস্থ একখণ্ড ত্রিকোণ ভূমি 2 দিকে বেষ্টিত হইয়াছিল। তৃতীয় দিকে মানব হস্তনিখাত এক গড় ছিল। এই ত্রিকোণ ভূমিখণ্ডের অগ্রদেশে যথায় নদীর বক্রগতি আরম্ভ হইয়াছে, তথায় এক বৃহৎ দুর্গ জল হইতে আকাশপথে উত্থান করিয়া বিরাজমান ছিল। অট্টালিকা আমূল শির পর্যন্ত কৃষ্ণপ্রস্তর নির্মিত। 2 দিকে প্রবল নদী প্রবাহ দুর্গমূল প্রহত করিত। অদ্যাপি পর্যটক গড় মন্দারণ গ্রামের এই আয়াসলঙ্ঘ দুর্গের বিশাল স্তূপ দেখিতে পাইবে। বাংলার পাঠান সম্রাটদিগের শিরভূষণ হোসেন শাহের বিখ্যাত সেনাপতি ইসমাইল গাজী
এই দুর্গ নির্মাণ করেন, কিন্তু কালক্রমে জয়ধর সিংহ নামে একজন হিন্দু সৈনিক ইহা জাগিরে পান। এক্ষণে বীরেন্দ্র সিংহ নামা জয়ধর সিংহের এক উত্তর পুরুষ এখানে বসতি করিতেছে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের দ্বিতীয় উপন্যাস কপালকুণ্ডলা এক অমর কীর্তি। বিশেষত এই উপন্যাসের পটভূমিকে নিয়ে পাঠকবর্গের মধ্যে বিভিন্ন সময় নানা ধরনের ঔৎসুক্য লক্ষ্য করা গিয়েছে। সেটি অবশ্যই কাপালিক কেন্দ্রিক, যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় উপন্যাসে উল্লেখ করেছেন রসুলপুর নদীর মোহনায় কাপালিকের শব্দের উপরে উপাসনা এবং নবকুমারের সঙ্গে তার সাক্ষাৎ। প্রশ্নটা হলো, এই স্থানটি কি বাস্তবে ছিল বা আছে? যদি থেকে থাকে তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় এমন একটি জায়গাকে উপন্যাসের পটভূমি হিসেবে কেন চিহ্নিত করলেন এবং এটি তার কাছে গ্রহণযোগ্যতা কতটা ছিল? কপালকুণ্ডলা উপন্যাসে রসুলপুর নদীর মোহনায় দরিয়াপুরে এই কপালকুণ্ডলা মন্দিরের যে উল্লেখ সেখানে রয়েছে, সাহিত্যিকের লেখনীতে বলতে গেলে পরে এক অত্যুচ্চ বালুকাস্তূপের শিরোভাগে অগ্নি জ্বলিতেছে, তৎপ্রভায় শিখরাসীন মনুষ্য মূর্তি আকাশ পটস্থ চিত্রের ন্যায় দেখা যাইতেছে। অর্থাৎ এক বালু ঢিপিতে গলিত সবের উপরে বসে তন্ত্র সাধনা করত কাপালিক। কাপালিকের কোন মন্দিরের বর্ণনা কিন্তু সেখানে বলা নেই। প্রশ্ন হলো, কপালকুণ্ডলা মন্দির এই প্রসঙ্গটা এলো কোথা থেকে? এখানে একটু উল্লেখ করা দরকার আছে যে বর্ণনা অনুসারে এখানে নাকি কাপালিকরা তন্ত্র সাধনার জন্য নরবলি দিতেন। কপালকুণ্ডলার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলি দিতে নিয়ে আসা নবকুমারের সাথে। কয়েকটি উল্লেখিত উক্তি যেটি আরো কপালকুণ্ডলাকে বেশি মহিমান্বিত করেছে, যেমন তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন। দ্বিতীয়ত, পথিক তুমি পথ হারাইয়াছ, নবকুমারের উদ্দেশ্যে কপালকুণ্ডলার উক্তি। যাহাতে জগদীশ্বরের হাত তাহা পণ্ডিতে বলিতে পারে না, নবকুমার কপালকুণ্ডলার উদ্দেশ্যে উক্তি করেছিল। ক্ষেত্র বীজ রোপিত হইলে আপনি অঙ্কুরিত হয়। যাই হোক, 1933 সালে প্রেমাঙ্কুর আতিথ্যর পরিচালনায় কপালকুণ্ডলা চলচ্চিত্র নির্মিত হয়। এতে অভিনয় করেছিলেন সেই সময় উমা শশী, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, মনোরঞ্জন ভট্টাচার্য, মলিনা দেবী, নিভাননা দেবী, অমর মল্লিক, অমূল্য মিত্র প্রমুখ। এখানে নবকুমার শর্মা চরিত্রটি হচ্ছে সপ্তগ্রাম নিবাসী এক যুবক কাপালিক, যে যোগ সাধক সন্ন্যাসী এবং কপালকুণ্ডলার প্রতিপালকও বটে। অপরদিকে কপালকুণ্ডলা মৃন্ময়ী কাপালিক কর্তৃক পালিতা কন্যা নবকুমারের অবশ্যই দ্বিতীয় স্ত্রী, অধিকারী, দেবালয়ের সেবক বা পুরোহিত। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র, সেটি হচ্ছে মতি বিবি বা লুৎফন্দিশা পদ্মাবতী, যে কিনা নবকুমারের প্রথমা স্ত্রী। শ্যাম সুন্দরী নবকুমারের ভগিনী। জাহাঙ্গীর ও মেহেরুন্নেসা এগুলো অবশ্যই ঐতিহাসিক চরিত্র। বঙ্কিমবাবু কপালকুণ্ডলা উপন্যাসের দুটি বাক্যবন্ধ স্মরণীয় হয়ে রয়েছে। লেখকের উক্তি পরোপকারী নবকুমার প্রসঙ্গে তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন, চিরন্তন উপদেশ বা প্রবাদ কিংবদন্তির মতন বাক্যটি ব্যবহৃত হয়। আর দ্বিতীয়টি একটা মিথ সেন্টেন্স হিসেবে চলে আসছে কপালকুণ্ডলার উক্তি নবকুমারের প্রতি, পথিক তুমি পথ হারিয়েছ। মাতৃ পিতৃহীন নিরাশ্রয় কপালকুণ্ডলা
এক কাপালিকের তত্ত্বাবধানে মানুষ হয়েছিল সাগর সৈকতে পটভূমিতে। মনুষ্য সমাজের বাইরে তার প্রতিষ্ঠান স্বভাবতই সমাজের রীতিনীতি ছিল তার অজানা। প্রকৃতি ও মানব সমাজের চিরন্তন দ্বন্দ্ব ও সংঘাত কপালকুণ্ডলার জীবনে নিয়তির মতন এসেছিল এবং ঘটনা প্রবাহের সেই অভিঘাত কপালকুণ্ডলার স্থির প্রজ্ঞার মতন সারা জীবন সহ্য করেছিল। প্রসঙ্গত আসি কপালকুণ্ডলা মন্দির প্রসঙ্গে। দরিয়াপুরের কপালকুণ্ডলা মন্দিরে যাব কোন দিকে? প্রশ্ন, কোন মন্দির? যেটা বঙ্কিমবাবুর উপন্যাসে উল্লেখ আছে। সবাই এক বাক্যে বলে দিলেন, শহরের ভেতরে ঢুকে যান, একটা মূর্তি দেখতে পাবেন, সেখানে বাঁ দিকে বেঁকে চলে যাবেন, তারপর মুকুন্দপুর নামে একটা জমজমাট জায়গা সামনে পড়বে, সেখানে ডান দিকে ঘুরে সোজা। বাহ, খুব সহজ পথ নির্দেশ। কিন্তু চলছি, সরু রাস্তা, দুধারে সারিবদ্ধ গাছ, সেখানে রাস্তা দুটি ভাগে ভাগ হয়ে গেছে বা কোথাও শাখা রাস্তা বেরিয়ে যাচ্ছে। সেখানে পথচলিত মানুষকে মাঝে মধ্যে জিজ্ঞাসা করাটা আবশ্যক, কপালকুণ্ডলা মন্দির কি ভাই এদিকে? হ্যাঁ, দরিয়াপুর। পথের মধ্যে এক জায়গায় বেশ কায়দা করে শুধলাম, আচ্ছা বলতে পারেন দরিয়াপুর কোন দিকে? না, দরিয়াপুর বলতে পারেন। সে কি, সবাই বলছে এই দিকে। আপনি নামটা ভুল বলছেন, তাই বলতে পারবো না। কেন? ওটা দরিয়াপুর নয়, ওটা দারিয়াপুর, দরিয়াপুর নয়। না, বঙ্কিমবাবু তো দরিয়াপুর লিখেছেন, ভুল লিখেছেন, ওটা দারিয়াপুর। ও বেশ, যাই হোক, ওই দরিয়াপুর যাই হোক, আপনি আমাকে একটু বলতে পারবেন সেটি কোন দিকে? তিনি আঙুলের নির্দেশ করে দেখিয়ে দিলেন, দৌলতপুর গ্রামে বটবৃক্ষের ছায়ায় দাঁড়িয়ে, যেখানটায় আপনি দাঁড়িয়ে আছেন, আর সামনে ওই যে মন্দির, এটি দারিয়াপুর মন্দির। ছবি তুলতে যাব, এমন সময় উল্টো দিকের বাড়ি থেকে এক ভদ্রলোক বেরিয়ে এসে আলটপকা মন্তব্য করে বসলেন, এটা শিব মন্দির। আপনি যা ভেবে মন্দিরটা ছবি তুলছেন না, বঙ্কিমবাবুর কথা ভেবে, এর সঙ্গে তার কোনো সম্পর্ক। সদ্য দেখুন না রং হয়েছে। তবে আপনি যে কপালকুণ্ডলা মন্দির খোঁজ করছেন, যে পুরনো মন্দির নষ্ট হয়ে গেছে, এটা বহু পরে নতুন করে বানানো হয়েছে। সে কি, তাহলে সেই মন্দিরটা কোথা? ওই যে গলি, আরো একটু এগিয়ে যান, দেখতে পাবেন। আর একটু এগিয়ে আমি যখন মন্দিরের সন্ধানে গেলাম, তখন এক রোগা প্যাটকা ব্যক্তি, খালি গা, হাঁটু পর্যন্ত গোটানো তার ধুতি, কালো কুচকুচে দাড়ি, পাকানো চেহারা, একটা চাবি হাতে দৌড়ে চলে গেল এবং অতি সুমধুর কণ্ঠে বলল, আসুন বাবু, আসুন। কলকাতা থেকে এসেছেন? কপালকুণ্ডলার মন্দির দেখবেন বলে এসেছেন? আসুন দেখাই, এটাই কপালকুণ্ডলা আসল মন্দির। চারিদিকে জঙ্গলে ঢাকা। জানতে পারলাম বঙ্কিমবাবু কাঠিতে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। এখানকার কাহিনী নিয়েই তিনি কপালকুণ্ডলা বইটি লিখতে আগ্রহী হন। পরবর্তীকালে সিনেমার শুটিং এখানে করা হয়। লোকটির চেহারার সঙ্গে ওই শ্রুতি মধুর কণ্ঠস্বর কিন্তু মিলবে না। আমি বললাম, আপনার নামটা কি? লোকটি হেসে জানালেন, ভূদেব জানা। এই জমি আমারই। সরকার এই জমি কিনে নিতে চেয়েছিল, আমি দিইনি। দিলে বিনি পয়সায় দেব, বিক্রি করবনি মোটে। এই ঘরটা তো নতুন দেখছি, বাইরের গেটও নতুন দেখছি। কে বানালো? আপনি? না গো বাপু, অত টাকা কোথায়? ও সরকার দিছে। আমি শুধু পরিষ্কার পরিচ্ছন্ন সাফসুত্র রাখি, ধূপধুনো দিই, পুজোর ফুল দিই। একটা আয়তকার ঘর, একেবারে সাম্প্রতিক কালের নির্মাণ। জিজ্ঞেস করলাম, আরে মন্দির তো বটে, ভেতরে দেবী মূর্তি কোথায়? হ্যাঁ বাপু, সে কি আছে, বহু যুগের কথা তো। বাপদাদার কাছে শুনেছি ভেঙে চুর হয়ে গেছে। সরকার ওই ভাঙা মূর্তি নিয়ে চলে গেছে। এখানে সেই বাবু বইয়ের কাপালি তন্ত্র সাধনা করত। সবের ওপরে, মরা মাংসের ওপরে তন্ত্র সাধনা করত, আর লোক পেলে ঝপ ঝপ করে গলায় কোপ দিয়ে
বলে দিত। প্রসঙ্গটা আমি আরেকবার একটু উল্লেখ করি, যেটা আমি আগে বলেছি। বঙ্কিমবাবু তার উপন্যাসে স্পষ্টত যেটা লিখেছেন যে এক অত্যুচ্চ বালুকা স্তূপের শিরোভাগে অগ্নি জ্বলিতেছে, তৎপ্রভায় ত্রিশিখরাসীন মনুষ্য মূর্তি আকাশ পটস্থ চিত্রের ন্যায় দেখা যাইতেছে। অর্থাৎ এক বালু ঢিপিতে গলিত শবের উপরে বসে তন্ত্র সাধনা করত কাপালিক, আর পাশে তার একটা কুটির ছিল যেখানে নবকুমারকে নিয়ে গিয়েছিল বা কপালকুণ্ডলা সেখানটা থাকত। তাহলে প্রসঙ্গত কাপালিকের, যেহেতু কাপালিক প্রসঙ্গে কোনো মন্দিরের উল্লেখ এখানে করা হয়নি, তাহলে কপালকুণ্ডলার মন্দির এলো কোথা থেকে? তাহলে কি এটা মিথ? বঙ্কিমবাবু লিখেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। সৈকতের মধ্যস্থানে নীত হইয়া নবকুমার দেখিলেন পূর্ব দিনের ন্যায় তথা বৃহৎ কাষ্ঠে অগ্নি জ্বলিতেছে, চতুর্পার্শ্বে তান্ত্রিক পূজার আয়োজন রহিয়াছে, তন্মধ্যে নরকপাল পূর্ণ আসব রহিয়াছে, কিন্তু সব নাই। অনুমান করিলেন তাহাকে সব হইতে হইবে। অর্থাৎ ফাঁকা সমুদ্র সৈকতে নবকুমারকে বলিদান দেওয়ার পরিকল্পনা ছিল, কোনো মন্দিরের হাঁড়িকাঠে নয়। কিন্তু কপালকুণ্ডল উপন্যাসে কি কোনো মন্দিরের আদৌ উল্লেখ রয়েছে? আছে, একটি মন্দিরের উল্লেখ অবশ্যই রয়েছে। সেটি হল যেখানে কপালকুণ্ডলা এবং নবকুমার ওই কাপালিকের হাত থেকে একসঙ্গে পালিয়ে গিয়ে উঠেছিল এবং যে মন্দিরে তাদের বিবাহ সুসম্পন্ন হয় মন্দিরের পুরোহিতের দ্বারা। কিন্তু সেটা তো ভিন্ন জায়গায়। সেখানে কাঠি মহকুমা সদর দপ্তর ছিল নেগুয়া। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাত্র 22 বছর বয়সে 1860 সালের 9 ফেব্রুয়ারি তারিখে নেগুয়াতে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসেবে যোগদান করেন। এখানে ছিলেন মাত্র 9 মাস কাল। তারপর তিনি চলে যান খুলনায় বদলি হয়ে। কাঠিতে থাকতে 4 মাস পরে একবার বাড়ি গেলে হালি শহরের চৌধুরী বংশের মেয়ে রাজলক্ষ্মী দেবীর সাথে তার বিবাহ হয়। তিনি কপালকুণ্ডলা উপন্যাস লেখেন আরো 6 বছর পরে, আর বইটি প্রকাশিত হয় সেই বছর 1866 সালে, যখন তিনি চলে এসেছেন বারুইপুর কোর্টে। সুতরাং কপালকুণ্ডলার মন্দির থাকুক কপালকুণ্ডলার দাঁড়িয়াপুরে। পরবর্তী উপন্যাস মৃণালিনী, যেটিকে তিনি রচনা করেছেন 1869 খ্রিস্টাব্দে। উপন্যাসটি রচনার সময়কাল বঙ্কিমবাবুর জীবনীকার শ্রী শ্রীশচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় উল্লেখ করে বলেছেন, আলিপুরে বঙ্কিমচন্দ্র 10 মাস মাত্র ছিল। এই 10 মাসে অর্থাৎ 1867 আগস্ট হইতে 1868 জুন মাস পর্যন্ত এই সময়কালীনে তিনি মৃণালিনী লিখিয়া শেষ করিলেন। পরে 1868 খ্রিস্টাব্দের জুন মাস হইতে তিনি 6 মাস ছুটি লইলেন। 1869 খ্রিস্টাব্দের নভেম্বরে মৃণালিনী প্রকাশ করিয়া বঙ্কিমচন্দ্র বহরমপুরে চলিয়া গেলেন। বঙ্গদেশের তুর্কি বিজয়ের প্রেক্ষাপটে এই উপন্যাসটি রচিত। বঙ্কিমচন্দ্র মহাশয় ইতিহাসের উপাদান নিজস্ব বিচার বিশ্লেষণ করে সত্যতার কষ্টিপাথরে এটিকে যাচাই করে তারপর তিনি গ্রহণ করেছেন, তার বিস্তর উদাহরণ আমরা পাব। শুধু তাই নয়, বিভিন্ন সময় তিনি বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসের অনুসন্ধানে আত্মনিষ্ঠ হয়েছিলেন, প্রচলিত ভুল ও তথ্য সংশোধনে। মৃণালিনী সেই জাতীয় উপন্যাসের গোত্র, যেখানে 17 জন অশ্বারোহী বাংলা বিজয় করেছিলেন। এটা তো বঙ্কিমচন্দ্র ভুল প্রমাণ করে প্রকৃত কারণ অনুসন্ধান করেছেন। সমালোচক ব্রজেন্দ্রনাথ মহাশয় অর্থাৎ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং সজনীকান্ত দাস মহাশয় মৃণালিনী উপন্যাসের ভূমিকাতে সেটি উল্লেখ করে গিয়েছেন। তারা বলেছেন,
বখতিয়ার খিলজির নেতৃত্বে সপ্তদশ অশ্বারোহী বঙ্গ বিজয়ের অবিশ্বাস্য গল্প বাঙালির গৌরবে ও বলে আস্থাবান বঙ্কিমচন্দ্রকে বারবার পীড়ায়। ইতিহাসের কলঙ্ক তিনি কল্পনা জলসিঞ্চনে খালন করিবার জন্য বদ্ধপরিকর হইলেন। পশুপতি চরিত্রের আশ্রয় করিয়া তিনি সেই দিনের লাঞ্ছিত বাঙালির পক্ষে লেখনী ধারণ করেন। মৃণালিনী উপন্যাস তার এই কলঙ্ক খালনের চেষ্টার ফল। কাহিনীর সূচনা ঘটেছে মাধবাচার্যের জ্যোতিষচর্চার ফলকে সামনে রেখে তারই অনুপ্রেরণায় প্রিয় শিষ্য মগধ রাজপুত হেমচন্দ্র প্রতিজ্ঞাবদ্ধ হন নিজের পিতাকে রাজ্যচ্যুতির প্রতিশোধ নিতে বঙ্গদেশে যবনবধ করবেন। মগধ রাজ্য অধিকার করবার প্রতিশোধ নিতে দিল্লিতে বখতিয়ার খিলজিকে বধ করার পরিকল্পনা হেমচন্দ্র সফল হয়নি। বর্তমান পরিস্থিতিতে মগধ রাজ্য উদ্ধার সম্ভব নয়, তবে বঙ্গদেশে যবন আক্রমণ প্রতিরোধ করা সম্ভব যদি এই মুহূর্তে হেমচন্দ্র সচেষ্ট হন। দিল্লিতে থাকাকালীন হেমচন্দ্র জানতে পেরেছেন বখতিয়ার খিলজি গৌড় রাজ্য আক্রমণের পরিকল্পনা করেন আর মাধবাচার্যের ভবিষ্যৎ গণনার ফলে পশ্চিম দেশীয় বণিকই বঙ্গদেশ থেকে যবন সাম্রাজ্য নষ্ট করতে পারবে। মাধবাচার্যের যুক্তি অনুসারে হেমচন্দ্রই এই পশ্চিম দেশীয় বণিক। হেমচন্দ্র প্রতি মাধবাচার্যের স্পষ্ট নির্দেশ, তুমি পশ্চিম দেশীয় বণিক, গৌড় রাজ্যে গিয়া তুমি অস্ত্র ধারণ করিলেই যবন পতন হইবে। তুমি আমার নিকট প্রতিশ্রুত হও যে কাল প্রাতেই গৌড়ে যাত্রা করিবে। হেমচন্দ্র দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিলেন, তাহাই স্বীকার করিলাম। অদ্বীপে আমার সহিত সাক্ষাৎ হইবে, সেখানেই গিয়া ইহার বিহিত উদ্যোগ করা যাইবে। গৌড়েশ্বরের নিকটে আমি পরিচিত আছি। এরপর উপন্যাসের সমগ্র ঘটনা বঙ্গদেশের অধিপতি লক্ষণ সেনের রাজধানী লক্ষণাবতীতে সংঘটিত হইয়াছে। মৃণালিনীর থাকার ব্যবস্থা মাধবাচার্য করিয়াছিলেন তার শিষ্য ঋষিকেশের বাড়ি। মৃণালিনী তার সখী মণিমালিনীকে হেমচন্দ্রের সঙ্গে সাক্ষাতের সংকেতের জন্য আংটির ব্যবহারের কথা বলেছিল। এই সময় গোপন তথ্য প্রদান কিংবা প্রণয়ের সাংকেতিক স্মারক হিসেবে আংটির ব্যবহার বিশেষ প্রচলিত ছিল। হেমচন্দ্র এবং মৃণালিনীর প্রণয় ও বিবাহ তৎকালের সমাজে স্বাভাবিকভাবে স্বীকৃতি দেয়নি বলেই গোপনীয়তার প্রয়োজন হয়ে পড়েছিল। পরবর্তী উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় চন্দ্রশেখর। চন্দ্রশেখর উপন্যাসটি তিনি রচনা করেন 1875 খ্রিস্টাব্দে। এর পূর্বে এটি প্রথমে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় 1280 বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায়, অর্থাৎ ইংরেজিতে যেটি 1873 সালের জুলাই মাস, এবং পর্যায়ক্রমে এটি প্রকাশিত হয় 1874 আগস্ট মাস পর্যন্ত। পরবর্তীকালে 1875 এটি পুস্তক আকারে, উপন্যাস আকারে প্রকাশিত হয়। চন্দ্রশেখরের উপন্যাসের বিষয়ও ঐতিহাসিক এবং কাল্পনিক দুটি ধারা এর সঙ্গে একটা সংমিশ্রণ ঘটেছে। ইতিহাসের যে সময় উপন্যাস বর্ণিত হয়েছিল সেটি বাংলাদেশে ইংরেজ শাসনের প্রাথমিক পর্যায়ে, আর সেই সময় বাংলার মসনদে বসেছিলেন নবাব মীর কাসেম। মীর কাসেম বা কাসেম আলী খান বাংলার নবাব ছিলেন 1760 খ্রিস্টাব্দ থেকে 1764 খ্রিস্টাব্দ পর্যন্ত। সুতরাং উপন্যাসের রচনাকালে সময় থেকে 100 বৎসর পূর্বের সময়কালের ঘটনাকে অবলম্বন করেছেন সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়। তার উপন্যাসের স্থান বাংলাদেশের সীমানাতেই আবদ্ধ। অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ এই অঞ্চলগুলি তখন একত্রে এক শাসকের অধীনে ছিল। ঔপন্যাসিক উল্লেখ করেছেন যে সুবে বাংলা, বিহার, উড়িষ্যার অধিপতি নবাব আলিজা মীর কাসেম খাঁ মুঙ্গেরের দুর্গে বসতি
করেন। উল্লেখনীয় যে চন্দ্রশেখর উপন্যাসের কাহিনীর অধিকাংশ গঙ্গা তীরবর্তী অঞ্চলে পরিব্যাপ্ত। চন্দ্রশেখরের বাড়িও গঙ্গা তীরবর্তী বেদগ্রামে। ইংরেজের বাংলাদেশের সিংহাসনে না বসলেও নবাবের উপর আধিপত্য স্থাপন করেছিলেন। ফলে বাংলার শাসন কাঠামো ক্ষমতাহীন দায়িত্ব এবং দায়িত্বহীন ক্ষমতা এইভাবেই চলছিল, যার পরিণাম ছিল মারাত্মক এবং নবাবের সঙ্গে ইংরেজের মতের বিরোধ ও প্রতি মুহূর্তে সংঘাত লেগেই থাকত। লক্ষণীয় যে উপন্যাসের প্রথম দিকে দরনী বেগমের সঙ্গে নবাবের যে কথোপকথন উল্লেখিত রয়েছে তার সঙ্গে ইংরেজের মত বিরোধের মূল কারণ এবং আসন্ন সংঘাতের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। প্রজাদের প্রতি নবাব মীর কাসেমের আন্তরিকতাও এখানে প্রকাশ পায়। যেমন উল্লেখিত রয়েছে, আমি নিশ্চিত জানি এই বিবাদে আমি রাজ্য ভ্রষ্ট হইব, হয়তো প্রাণ নষ্ট হইবে, তবে কেন যুদ্ধ করিতে চাই? ইংরেজরা যে আচরণ করিতেছে তাহাতে তাহাদেরই রাজা, আমি রাজা নই। যদি প্রজার হিতার্থে রাজ্য করিতে না পারিলাম, তবে সেই রাজ্য ত্যাগ করিব, অনর্থক কেন পাপ ও কলঙ্কের ভাগী হইব। উপন্যাসে একটি বিশেষ পরিস্থিতির বর্ণনা দিয়েছেন এমনভাবে যে মীর কাসেমের অধঃপতন আরম্ভ হইল। মীর কাসেম প্রথমে কাটোয়া যুদ্ধে হারিলেন, তাহার পর গুরগন খাঁর অবিশ্বাস্যতায় প্রকাশ পাইতে লাগিল। নবাবের এই সময় বিকীর্তি জন্মাইতে লাগিল। এই সময় মোহাম্মদ তাকির প্রেরিত দরনী সংবাদ পৌঁছিল, জ্বলন্ত অগ্নিতে গৃতাহুতি করিল ইংরেজেরা অবিশ্বাসী হইয়াছে, সেনাপতি অবিশ্বাসী বোধ হইতেছে, রাজলক্ষ্মী বিশ্বাসঘাতিনী, আবার দরনীও বিশ্বাসঘাতিনী। আর সইল না। মীর কাসেম মোহাম্মদ তাকিতে লিখিলেন, দরনীকে এখানে পাঠাইবার প্রয়োজন নাই, তাহাকে সেইখানে বিষপান করাইয়া বধ করিও। আমি পরবর্তী মহান উপন্যাস, মহানই বলবো, আনন্দমঠ, যেটি প্রকাশিত হয়েছিল 1882 খ্রিস্টাব্দে। অবশ্যই উপন্যাসের বিষয় বাংলাদেশে ইংরেজ শাসনের প্রাথমিক পর্বের অরাজকতা, অন্যায়, অত্যাচারের প্রেক্ষিতে সন্ন্যাসীর বিদ্রোহ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় তার উপন্যাসের সূচনাতে মন্বন্তরের কারণ ও তার পরিণতি নিষ্ঠার সঙ্গে বর্ণনা করেছেন। 1874 সালে বাংলাদেশের পদচিহ্ন গ্রামের কথা দিয়ে উপন্যাসের সূচনা। পরপর বছরগুলিতে শুধুমাত্র পদচিহ্ন গ্রাম নয়, বাংলাদেশের সমগ্র অঞ্চলে দুর্ভিক্ষের ভয়াল করাল প্রভাব যে পড়তে শুরু করেছিল, যার পরিণতি 76-এর মন্বন্তর। বাংলাদেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বঙ্কিমবাবু এই উপন্যাসটি রচনা করেন এবং তিনি উল্লেখ করেন 1876 সালের বাংলা প্রদেশের ইংরেজের শাসনাধীন হয় নাই। ইংরেজ তখন বাংলার দেওয়ান, তাহার খাজনার টাকা আদায় করিয়া লন, কিন্তু তখনও বাঙালির প্রাণ সম্পত্তি প্রভৃতি রক্ষণাবেক্ষণের কোনো ভার লয়েন নাই। তখন টাকা লইবার ভার ইংরেজের, তার প্রাণ সম্পত্তি রক্ষণাবেক্ষণের ভার পাপিষ্ট নরাধম বিশ্বাস ও হন্তা মনুষ্য কুল ও কলঙ্ক মির্জাফরের উপরে। মির্জাফর আত্মরক্ষায় অক্ষম, বাংলা রক্ষা করিবে কি প্রকার? মির্জাফর খায় ও ঘুমায়, ইংরেজ টাকা আদায় করে ও ডিসপ্যাচ লেখে, বাঙালি কাঁদে আর উৎসন্ন যায়। বাংলাদেশের এই জীবন মরণ পরিস্থিতিতে বাঙালিকে বাঁচাইবার প্রচেষ্টা করিয়াছিলেন আনন্দমঠ উপন্যাসে। এর সত্যানন্দ ঠাকুরের নেতৃত্বে সন্ন্যাসীরা স্বদেশ প্রেম, দেশ ও মাতৃকাকে এই দুঃখ যন্ত্রণার থেকে মুক্ত করাই তাদের একমাত্র লক্ষ্য এখানে প্রতিভাত হয়েছে। ব্যক্তিগত স্বার্থ বা সংকীর্ণ ধর্মান্ধতা তাদের ছিল না। তারা মুসলমান বিরোধীও ছিলেন না। তারা শাসকের অত্যাচারের বিরোধী ছিলেন, শোষণের বিরোধী ছিলেন। সুতরাং ভবানন্দ
জীবানন্দ, ধীরানন্দ, মহেন্দ্রের মতন শুধুমাত্র পুরুষেরাই নয় এই মহান কাজে শান্তি বা নবীনানন্দের আত্মোৎসর্গ করেছেন। সংসার ছেড়েছেন স্বামী জীবনানন্দের আদর্শকে সম্মান জানাতে, তার কাজকে সহযোগিতা করতে। আনন্দ মঠ উপন্যাসের সন্ন্যাসী বিদ্রোহের প্রকৃত ঐতিহাসিক তথ্য সম্পর্কে স্যার যদুনাথ সরকার যে তথ্য উপস্থাপনা করেছেন তাতে একটা বৈসাদৃশ্য লক্ষণীয়। স্যার যদুনাথ সরকার এই সম্পর্কে আনন্দমঠ উপন্যাসের ভূমিকায় লিখে গিয়েছেন, তাহার সন্তানেরা বাঙালি ব্রাহ্মণ কায়স্থ ছেলে, গীতা যোগশাস্ত্র প্রভৃতিতে পণ্ডিত, কিন্তু যে সকল সন্ন্যাসী ফকিরেরা সত্য ইতিহাসের লোক ও উত্তরবঙ্গে বীরভূমের নয়, এইসব অত্যাচার করে তাহারা এলাহাবাদ, কাশী, ভোজপুর হইতে জেলার পশ্চিমের লোক এবং প্রায় সকলেই নিরক্ষর, ভগবদ্গীতার নাম পর্যন্ত জানিত না। বঙ্কিমের সন্তান শৈব বৈষ্ণব, আর আসল সন্ন্যাসীরা ছিল শৈব। আজ পর্যন্ত তাহাদের নাগা সম্প্রদায় চলিয়া আসিতেছে। এক্ষেত্রে যদুনাথ সরকার রাজেন্দ্রগিরি গোসাই এবং তার ছেলা হিম্মত বাহাদুরের সম্পর্কে ফরাসি ভাষায় রচিত গ্রন্থ ও হিন্দি ভাষায় রচিত হিম্মত বাহাদুর বিরুদাবলী থেকে প্রাপ্ত তথ্য উল্লেখ করেছেন। তবে বঙ্কিমচন্দ্র সেই যুগের ফটোগ্রাফ দিতে আদৌ চান নাই। তিনি এগুলিকে গদ্য কাব্য আকারে সৃষ্টি করবেন, লোকশিক্ষার যন্ত্র করবেন বলেই কলমটি ধরেছিলেন। এক অপূর্ব সামগ্রী বাংলা সাহিত্যকে তিনি দান করতে সক্ষম হয়েছে। এবার আমি রাজসিংহ প্রসঙ্গে বলবো। উপন্যাসটি প্রথম 1284 বঙ্গাব্দের চৈত্র সংখ্যা থেকে 1285 বঙ্গাব্দের ভাদ্র পর্যন্ত পর্যায়ক্রমে 6 সংখ্যা ধরে বঙ্গদর্শনে প্রকাশিত হয়, কিন্তু গ্রন্থ সম্পূর্ণ হয়নি। সম্পূর্ণ উপন্যাসটি 1288 বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়, যার পৃষ্ঠা 83, 19টি পরিচ্ছদ। মোট 3টি সংস্করণে বঙ্কিমবাবু ক্ষুদ্র কথা নামে রাজসিংহ প্রকাশ করেন। এই প্রসঙ্গে প্রখ্যাত সমালোচক অর্ধেন্দু মুখোপাধ্যায় তার অভিমত প্রকাশ করেছিলেন। 3টি সংস্করণের প্রথম 2টি প্রকাশকাল যথাক্রমে 1288 অর্থাৎ 1882 ফেব্রুয়ারি, পরবর্তী 1292 অর্থাৎ 1885 সাল। তৃতীয় সংস্করণ পৃথক গ্রন্থরূপে সম্ভবত মুদ্রিত হয়নি, অন্তত তার সন্ধান পাওয়া যায়নি। তবে 1886 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র ক্ষুদ্র ক্ষুদ্র উপন্যাস নামে একটি সংকলন গ্রন্থ প্রকাশিত করেন। বঙ্কিমবাবু দীর্ঘ 15 বছর পর রাজসিংহ উপন্যাসের পূর্ণাঙ্গ রূপদান করেন। 1893 সালে রাজসিংহের 4র্থ সংস্করণ প্রকাশিত হয়। এবারে কিন্তু পৃষ্ঠা সংখ্যা হল 434। প্রকৃত অর্থে 4র্থ সংস্করণে একটি সম্পূর্ণ নতুন গ্রন্থ, এটি বর্তমানে প্রচলিত, যেটি আমরা দেখছি। তাহলে প্রথমটি ছিল 83 পৃষ্ঠা সম্বলিত, 19টি পরিচ্ছদে বিভক্ত, এবং সেটি পরিবর্ধিত হয়ে হল 434 পৃষ্ঠা। 4র্থ সংস্করণের বিজ্ঞাপন অংশে ঔপন্যাসিক রাজসিংহ উপন্যাসের সম্প্রসারণের কারণ বা তার অভিপ্রায় যুক্তিসহ উপস্থাপনা করেছিলেন। মুঘলদের সঙ্গে মূলত রাজপুত ও মারাঠাদের বিরোধ সর্বজনে পরিচিত। বঙ্কিমচন্দ্র মোগল সাম্রাজ্যের প্রধান প্রতিদ্বন্দ্বী হিন্দুদের কথা, বিশেষ করে রাজপুত জাতির কথাই এই গ্রন্থে উল্লেখ করেছেন। বঙ্কিমচন্দ্র রাজসিংহ উপন্যাসে বঙ্গদেশের ভূখণ্ডের পরিধি অতিক্রম করে ভারতবর্ষের এক বৃহত্তর ভৌগোলিক ক্ষেত্রে কাহিনীটির প্লট পরিকল্পিত করেছিলেন। মধ্য ভারত এবং পশ্চিম ভারতের একটা বিস্তীর্ণ ভূখণ্ডে উপন্যাসের কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত পরিকল্পিত হয়, যেখানে দিল্লিতে মুঘল বাদশাদের মধ্যে আওরঙ্গজেব ও রাজপুত রানাদের সঙ্গে রানা
রাজসিংহ প্রধান। মোগল ও রাজপুত দুই চির প্রতিদ্বন্দ্বী শত্রু। মোগল সাম্রাজ্যের সূচনা থেকেই রাজপুত জাতির সঙ্গে ছিল বিরোধ। ভারতবর্ষের অন্যান্য প্রদেশ লাভ করা, মহারাষ্ট্রকে যদি বাদ দেওয়া যায়, যত সহজ রাজপুতনায় প্রবেশ তার থেকে অপেক্ষাকৃত অনেক কঠিন বা কষ্টসাধ্য। স্বাভিমানী স্বদেশপ্রেমী রাজপুতগণ শিরচ্ছেদ করতে প্রস্তুত, তবু শির নত করতে তারা প্রস্তুত ছিল না। আত্মগৌরব, জাতীয় ঐতিহ্যের প্রতি সম্মান ও আনুগত্য প্রকাশ করাকে তারা সর্বশ্রেষ্ঠ কর্ম বলে মনে করে। রূপনগরের রাজা বিক্রম সিংহের পুত্রী চঞ্চল কুমারীর মান তথা রাজপুতনার নারীর সম্মান রক্ষার জন্য রাজসিংহ সব রকম সহায়তা করলেন। এমনকি দিল্লির বাদশাহ আওরঙ্গজেবকে পর্যন্ত যুদ্ধে পর্যুদস্ত করে হিন্দুত্বের সর্বোপরি আদর্শের ও প্রকৃত সত্যের বা ধর্মের প্রতিষ্ঠা করলেন। আওরঙ্গজেবের ধর্মান্ধ, নিষ্ঠুর, অহংকারী এক শাসক ছিলেন বলেই হিন্দুদের উপর জিজিয়া কর প্রচলন করেছিলেন। বহু দেব দেবীর মন্দির ধ্বংস করেছিলেন। শুধু ধ্বংস করেই ক্ষান্ত থাকেননি, ওই স্থানে মসজিদ স্থাপন করেছেন আর মন্দিরের ধ্বংসাবশেষে দিল্লির প্রবেশদ্বারের সামনে রেখেছেন পদদলিত করবার জন্য। তাই উপন্যাসিক লিখেছেন, আওরঙ্গজেবের অধীনে ভারতবর্ষেও জিজিয়া দিল, রাজসিংহ জিজিয়া দিলেন না, কিছুতেই দেবেন না, সর্বস্ব পণ করিলেন। বাদশাহ রাজসিংহের উপর আজ্ঞা প্রচার করিলেন, জিজিয়াটা দিতে হবেই, তাহা ছাড়া রাজ্যে গোহত্যা করিতে দিতে হইবে এবং দেবালয় সকল ভাঙিতে হইবে। রাজসিংহ যুদ্ধের উদ্যোগ করিতে লাগিলেন। এবারের প্রেক্ষাপটে আমি আনছি বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানী, যেটি প্রকাশিত হয় 1884 খ্রিস্টাব্দে। এই উপন্যাসের সময়, স্থান, কাল সম্পর্কে স্যার যদুনাথ সরকার ভূমিকাতে উল্লেখ করেছেন যে হেস্টিংস লাট হইবার পর 1772 দেশের দশা যেরূপ ছিল, বঙ্কিম তাহার অক্ষরে অক্ষরে সত্য বর্ণনা করিয়াছেন। দেবী চৌধুরানীর জন্য কাল ও স্থান এই দুইটি বিদ্রোহের সম্পূর্ণ উপযোগী করিয়া বাছিয়া লওয়া হইয়াছে। কাল তখন মুঘল সাম্রাজ্যের দেশব্যাপী শান্তি ও শৃঙ্খলিত শাসন পদ্ধতি অস্ত গিয়াছে, অথচ নবীন ব্রিটিশ শাসন দেশে স্থাপিত হয় নাই। এই দুই মহাযুগের সন্ধিস্থল, রাজনৈতিক গুধলি, অরাজকতা বিশেষ আহ্বায়ক আর স্থান রঙ্গপুর জেলা। মুঘল যুগে মঙ্গল জাতীয় কোচ ও আহোম রাজ্য তখন বর্তমান রংপুর জেলার উত্তরে ও পূর্বের অনেকাংশ পর্যন্ত বিস্তৃত ছিল। দেবী চৌধুরী উপন্যাসে যে সময়কে অবলম্বন করে রচিত তা এক সন্ধিক্ষণ। বাংলা ভাগ্যাকাশে তখন 76-এর মন্বন্তরে কালো মেঘের রেখা দূর হয়নি, তার উপর ইজারাদার দেবী সিংহের অত্যাচার ছিল। সমগ্র বরেন্দ্র ভূমি থেকে দিনাজপুর, রংপুর অঞ্চল তার নামে তটস্থ। বাস্তবিক রূপ ভয়ানক, দস্যুভীতি কখনো কোন দেশে হইয়াছিল কিনা সন্দেহ। তখন দেশ অরাজক, মুসলমানের রাজ্য গিয়াছে, ইংরেজের রাজ্য ভালো করিয়া পত্তনও হয় নাই, হইতেছে মাত্র। তাতে আবার বছর কত হইল, 76-এর মন্বন্তরে দেশ ছাড়খাড় করিয়া দিয়াছে। তারপর আবার দেবী সিংহের ইজারা। অভাব, দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য লোকে চুরি, ডাকাতি, অন্যের অপরের দ্রব্য জোর করে অধিকার করতে লাগলো। অর্থাৎ শাসন বা নিয়ম শৃঙ্খলার অভাবে দেশের উচ্ছৃঙ্খলতা চরম আকার ধারণ করল। ভবানী পাঠক দস্যু দলের অধিপতি, তার রাজত্ব জনগণের কল্যাণের জন্য, এদেশের জনসাধারণের সুস্থিতি স্থাপনের জন্য তিনি ডাকাতি করেন, দস্যুবৃত্তি করেন। প্রফুল্লকে 5 বৎসর তিনি প্রশিক্ষণ দিয়ে সর্বকর্মে উপযুক্তা তৈরি করেছেন। প্রফুল্লকে ভবানী পাঠক তার ডাকাতির প্রকৃত উদ্দেশ্য জানিয়ে বলেছেন, আমি ধনের জন্য ডাকাইতি করি না, এদেশে রাজা নাই, মুসলমান লোক পাইয়াছে, ইংরেজ সম্প্রতি ঢুকিতেছে,
তাহারা রাজ্য শাসন করিতে জানেও না, করেও না। আমি দুষ্টের দমন, শিষ্টের পালন করি। এই কারণে প্রফুল্ল ভবানী পাঠকের প্রচেষ্টায় দেবী চৌধুরানী হয়ে উঠলেন, অর্থাৎ ডাকাত দলের রানী। পরবর্তী উপন্যাস সীতারাম, যার প্রকাশকাল 1887 খ্রিস্টাব্দ। বাংলাদেশের যশোর জেলায় সীতারাম নামে এক হিন্দু জমিদারের জীবন কেন্দ্রিক কাহিনী অবলম্বনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় এই উপন্যাসটির রচনা করেন। সীতারাম চরিত্রটি ঐতিহাসিক, কিন্তু তার ঐতিহাসিকতা বঙ্কিমচন্দ্র সম্পূর্ণরূপে গ্রহণ করেননি। এক্ষেত্রে যদুনাথ সরকার উল্লেখ করে গিয়েছেন, সেই যুগে প্রজা ও শাসক সম্পর্কে দেশের দশা, যুদ্ধ বিগ্রহ প্রণালী বঙ্কিম অক্ষরে অক্ষরে সত্য করিয়া আঁকিয়াছেন, অর্থাৎ এই উপন্যাসখানি দৃশ্যপট একেবারে সত্য। বঙ্কিমচন্দ্র উপন্যাসের সূচনাতে উল্লেখ করেছেন, আজি হইতে প্রায় 180 বৎসর পূর্বে, অর্থাৎ 1707 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে সীতারামের রাজত্বকাল। আর শ্রীশচন্দ্র মিত্র উল্লেখ করেছেন 1699 অব্দ হইতে সীতারাম স্বাধীন রাজার মতন রাজত্ব আরম্ভ করেন। আর তার রাজধানীর পত্তনের সাল উল্লেখ করেছেন 1714 খ্রিস্টাব্দে। এই সময় বাংলার নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। সুতরাং ঐতিহাসিকদের তথ্যের সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় উল্লেখিত সময়ের সাদৃশ্য পাওয়া যায়। বাংলাদেশে মুসলমান শাসনের মধ্যেও সীতারাম ঘোষণাতে হিন্দু রাজ্য স্থাপন করেন এবং সুনামের সঙ্গে রাজত্ব করতে শুরু করেন। তার মনে হিন্দু প্রীতি থাকলেও তিনি অসাম্প্রদায়িক মনোভাবাপন্ন ছিলেন। তার রাজধানীর নাম মোহাম্মদপুর থেকে এই কথা সুস্পষ্ট হয়। গঙ্গারামের সঙ্গে ফকির যে নিষ্ঠুর ব্যবহার করেছেন, তাতে ক্ষমতার অপব্যবহার বা স্বেচ্ছাচারী নিষ্ঠুর আচরণে সেই সময় মুসলমান সম্প্রদায় থেকে হিন্দুরা ভোগ করত, অর্থাৎ সমাজে সাম্প্রদায়িক পক্ষপাতিত্ব বা ধনী দরিদ্রের বৈষম্য প্রবল মাত্রায় পরিলক্ষিত ছিল। সীতারামের রাজধানী মোহাম্মদপুর যে অঞ্চলে অবস্থিত এবং যে পারিপার্শ্বিক পরিস্থিতিতে, তা ঐতিহাসিক সতীশচন্দ্র মিত্র জবানিতে একটু বলি। আওরঙ্গজেবের সময় মোগলের কঠোর শাসনের, প্রজাপীড়নে, নির্জীব পাঠান দলের পুনরুত্থানের চেষ্টার সহায়তা বঙ্গ যে হিন্দু শক্তির পুনর্উন্মেষ হয়েছিল, তাহার অন্যতম অগ্রদূত রাজা সীতারাম রায়, যিনি যশোর, খুলনার উত্তরভাগের প্রধান ঐতিহাসিক। রাজা সীতারামের 3টি স্ত্রী, পুরুষের বহু বিবাহ প্রচলিত সমাজের রীতিরই একটি প্রকাশ মাত্র। এমনকি সীতারামের জীবনে প্রথম সুন্দরী স্ত্রীকে পাওয়ার বাসনা তীব্র হয়েছিল ওই কোষ্ঠী বিচারের প্রতিবন্ধকতার কারণে। স্ত্রীর সংযম বা সীতারামের প্রত্যাশা অপূর্ণতার জন্য তার ভোগ লালসা চরম সীমানায় পৌঁছে গেছে। এই বিলাসী জীবনেই তার নিজের ও রাজ পরিবার সহ সাম্রাজ্যের ধ্বংসের মূল কারণ। একটা প্রদেশের, বিশেষ করে হিন্দু অধ্যুষিত অঞ্চলের জনজীবনে আবার বিপর্যস্ততা দেখা দিল, আবার মুসলমান আধিপত্য শোষণ সমগ্র অঞ্চলের উপরে আরোপিত হল। ঐতিহাসিক সতীশচন্দ্র মিত্র সীতারামকে আদর্শ হিন্দু নৃপতি বলে সম্বোধন করেছেন। তার ক্ষুদ্র রাজ্যের প্রজারা সুখী জীবন অতিবাহিত করবার সুযোগ পেয়েছিলেন সেই কারণবশত। সর্বশেষে আমি বলবো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় বাংলা উপন্যাস জগতে প্রবেশ করেন 1865 খ্রিস্টাব্দে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের ইতিহাস আশ্রিত বা ঐতিহাসিক উপন্যাস রচনা করেছেন 8টি। উপন্যাস রচনার সময় ও উপন্যাসের বিষয় যে সময়কে কেন্দ্র করে রচিত, তা উপন্যাস ভিত্তিক আলোচনার পরিপ্রেক্ষিতে আজকের আমার উপস্থাপনা। বঙ্কিমবাবুর
ঐতিহাসিক উপন্যাসগুলিতে যেটি বিশেষভাবে লক্ষণীয়, তিনি সর্বদা সচেষ্ট থেকেছেন ইতিহাসের প্রতি নিষ্ঠাবান হতে, এবং এতটাই গভীর যে তিনি প্রচলিত ইতিহাসের ভ্রান্ত বিষয়কেও সংশোধন করতে দ্বিধাবোধ করেননি। যেমন আমি আগে উল্লেখ করলাম যে সপ্তদশ অশ্বারোহীর দ্বারা বঙ্গ বিজয়ের প্রসঙ্গটিকে তিনি তীব্র বিরোধিতা করেছেন এবং প্রকৃত কারণ অনুসন্ধান করে সেটিকে প্রতিষ্ঠাও করেছেন। আজ এই পর্যন্ত। নমস্কার জানবেন। প্রত্যেকে সুস্থ থাকুন।